আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পের 58 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। ঝামেলার কারণে 7 দিন সন্ধ্যার পর সানি বাইরে যাওয়া নিষেধ। কঠিন নিষেধাজ্ঞা আরোপ জারি করেছে শাইলা বেগম। সানিও বাধ্য ছেলের মতো সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসে। শেষ বিকেলে বাড়ি ফিরেছিল সানি। ঘরের ভেতর ভালো লাগছিল না, তাই তার ঘনিষ্ঠ বন্ধু নাহিদের সাথে ফোনে কথা বলতে বলতে ছাদে আসে সানি। আর কিছু সময় পর সূর্য ডুবে যাবে, চারদিকে সোনালী কিরণ ছড়িয়ে পড়েছে। আজকের আকাশটা অন্য দিনের তুলনায় বেশি সুন্দর। সারা আর আয়রা অনেক আগে এসেছিল ছাদে। অল্প কিছু সময় হলো আয়রা চলে গিয়েছে নিচে। সারা তার মতো ছাদের পেছনে কর্নারের দিকে তার শখের ফুলের বাগান পানি দেওয়ার মগ্ন তখন। অল্প কয়টা ফুল গাছ রয়েছে সারার শখের বাগানে। সারা গুনগুন করে গান গাইছে আর তার মতো ফুল গাছে পানি দিয়ে যাচ্ছে। বেশ ফুরফুরে মেজাজে থাকে এখন সারা। তার মন খারাপের কারণ শুধু সানি থাকতো, কিন্তু এখন সানি নিজেই মনে হয় সারার মন ভালো রাখার দায়িত্ব নিয়েছে। তার জেদ আবদার খুব সহজে মেনে নিচ্ছে। সানি আশকরায় ক্রমান্বয়ে সারার পাগলামো যেন আরো বেড়ে চলেছে। সানির অনুপস্থিতিতে সারা আর আয়রা বেশিরভাগ সময় সানির ঘরের পায়াচারি করে। দুইজনের কাছে লোভনীয় সানির বিছানা বসে জানালা দিয়ে অনেক সুন্দর পরিবেশ উপভোগ করা। সারা আর আয়রা এই লোভে সানির ঘরে রাজ করে। মাঝে মাঝে দুইজনের জন্য সাফির ঘরে বিশ্রাম নিতে হয় সানির। সানি তবু বাধা দেয়নি ওদের, সারাকে ছেড়ে দিয়েছে তার মতো। সেই দিন সানির পরিষ্কার করে রাখা পাঞ্জাবিগুলোতে পানি ফেলে গিয়েছিল সারা আর আয়রা। সানি যেন ধৈর্যশীল এক পুরুষ তার পরীক্ষা দিচ্ছে সারার কাছে। তার এলোমেলো ঘর গুছিয়ে ছাদে এসেছে সানি। সানির এমন ছাড় দেওয়ার মন মেজাজ খুব ফুরফুরে থাকে এখন। সারার কাজের মনোযোগে বিঘ্ন ঘটে কারো হাসির শব্দে। সারা দুবার ভাবতে হলো না এই হাসি আওয়াজ সানির। সারার কপাল কুঁচকে এলো, ধীর পায়ে হেঁটে গিয়ে দেয়ালে আড়ালে দাঁড়িয়ে উকি দিয়ে যাচ্ছে সারা। ঠোঁটের কোণে এখনো হাসি লেগে আছে সানির। এক হাতে রেলিং ধরে দেয়ালে কি যেন আঁকি উকি করছে আর ফোনে কথা বলছে। সারা আড়ি পেতে শোনার চেষ্টা করলো কথাগুলো। কথার ধরনে বোঝা যাচ্ছে কোন এক বন্ধুর সাথে কথা বলছে। সারা সানির দিকে তাকিয়ে মুখ পাকালো একবার। কি ভেবে সারার মুখে ফুটে ওঠে দুষ্টু হাসি রেখা এক ঝিলিক। সানিকে জ্বালানো এটা হাতছাড়া করা যায় না। সানি এবার রেলিং এ হেলান দিয়ে দাঁড়ালো, এক হাত ভাঁজ করে নিল তার পক্ষে। সারা ঠোঁট কামড়ে হেসে বেশ জুড়ে জুড়ে সুর টেনে গাইতে লাগলো। ও তুমি কি জাদু জানো, কে বলি কাছে টানো, তোমাকে দেখলে পড়ে যায় না চোখ সরানো, করলে পাগল দিনে দিনে বাঁচবো না তো তোমায় বিনে। সারা মিটমিটিয়ে হেসে দৌড়ে গেল ছাদের কর্নারে। আবারও গাছে পানি দিতে দিতে একই গানে সুর তুলল সারা। সারার ওড়নার অংশটুকু পালানোর সময় সানির নজর এড়ায়নি। সানি কপাল কুঁচকে এলো, থমথমে কণ্ঠে বলে উঠল, নাহিদ ফোন রাখ, পরে কথা বলবো, তোর ভাবি ডাকছে, সারা দিয়ে আসি। সানির ফোন প্যান্টের পকেটে রেখে বিড়বিড় করে বলে উঠল, এত চুপচাপ থাকা ঠিক হয়নি আমার। বেশি ভালো মানুষই দেখিয়ে ফেলেছি তোকে। খুব সাহস বেড়ে গিয়েছে তাই না, আমাকে জ্বালানোর স্বাদ বোঝাচ্ছি তোকে। সারা তার মতো গাছে পানি দিচ্ছে আর একই গানে সুর তুলে যাচ্ছে। হুট করে কুনুইতে কারো হাতের টান চমকে উঠে সারা। মুহূর্তে হাত থেকে পড়ে গেল পানি দেওয়ার সেচুনিটা। ঝনঝন শব্দে আওয়াজ করে তুলল চারপাশে। সারা আওয়াজ করার আগে ডান হাত দিয়ে মুখ চেপে ধরল সানি। ভয়ে সারার প্রাণ পাখি যেন উড়াল দেওয়ার উপক্রম। সারা শুকনো ঢোক গিলে তার বন্ধ হয়ে আসা চোখ জোড়া মেলে তাকায়। সানি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সারার দিকে। দুইজনের মাঝে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখেছে সানি। সারা এবার একটু ভয় পেল। সারা ভেবেছিল আজ সানি কিছু বলবে না, তাই এমনটা দুঃসাহস দেখিয়েছিল। কিন্তু হুট করে সানির এমন আক্রমণ আশা করেনি সারা। সানি তার হাত সরিয়ে নিয়ে আসে সারার মুখ থেকে। সারা এবার জোরে জোরে শ্বাস ফেলল কয়েকবার শান্তিতে। সারা সাহস জুগিয়ে সানির দিকে বেশ ক্ষিপ্ততার দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, এইভাবে কেউ হাত ধরে টান দেয়? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? আমাকে ডাকলেই হতো। এইভাবে ভূতের মতো আচরণ করার কারণ কি? হ্যাঁ। সানি সারার দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে একটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। সারা তড়িৎ গতিতে পিছিয়ে এলো কয়েক কদম, কম্পিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে? সমস্যা কি আপনার? সানি তার ডান হাত বাড়িয়ে সারার কুনুই ধরে আবারও নিজের নিকট এগিয়ে নিয়ে এলো। সানি অতি নিকটে থাকায় সানির পারফিউমের সুবাস তীব্রভাবে আক্রমণ করছে সারার নাকে। সানির দৃষ্টি স্থির। সারা ডাগর মায়াবী চোখ জোড়া মুহূর্তে বড় হয়ে এলো এবার। সানির এমন আচরণের সম্মুখীন এই প্রথম হলো সারা। সানির বাম হাত সারার ঘাড় স্পর্শ করে গেল চুলের ভাঁজে। হালকা টানে নিকটে নিয়ে এলো সারার মুখটা। সারার শরীর ঠান্ডা হয়ে জমে আসছে এবার। সারার দেহটা ঢাকা পড়ল সানির বলিষ্ঠ দেহের আড়ালে। সানি বেশ খানিকটা ঝুঁকে মুখ নিয়ে এলো সারার কানের কাছে। ধীর কণ্ঠে বলে উঠল, জাদু দেখাতে এলাম। সারা চোখ মুখ কুঁচকে শক্ত মূর্তির নেঠায় দাঁড়িয়ে রয়েছে। সানি এবার দৃষ্টি রাখলো সারার মুখের পানে। সানি ঠোঁট চেপে নিঃশব্দে হাসলো এবার। আবারও ধীর কণ্ঠে বলে উঠল, এবার গান বল। সুর আসছে না নাকি গান ভুলে গিয়েছিস? রিলিক্সকে আমি স্মরণ করিয়ে দেব? সারার কণ্ঠস্বর আটকে আসছে, গলা বেয়ে ঘাম ঝরে পড়ছে এই মুহূর্তে। সারা শুকনো ঢোক গিলে কম্পিত কণ্ঠে বলে উঠল, সরুন আপনি। সানি নিঃশব্দে মুচকে আসলো এবার। ধীর কণ্ঠে বলে উঠল, কেন? সারার নিঃশ্বাস আটকে আসছে এবার। কণ্ঠনালী থেকে আর কথা বের করতে সক্ষম হতে পারল না সারা। সানি আবারও বেশ খানিকটা ঝুঁকে সারার কানে ফিস ফিস করে বলে উঠল, আমি পাগলামো দেখাই? হ্যাঁ। সারা নীরব ভূমিকা পালন করছে।
আরও চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল সারা। সানি এবার সারার থেকে বেশ খানিকটা দূরে দাঁড়ালো। সানি সারার দিকে তাকিয়ে ঠোঁট চেপে হেসে বলে উঠল, একটু ধৈর্য ধরা শিখুন রমণী। আপনার নিজের লোক কিন্তু বড্ড বেপরোয়া, আপনার থেকেও শত কোটি গুণ পাগল সে। সময় তার মতো অতিক্রম করলেও পরিস্থিতি আগের মতো স্থিতিশীল। তবে জোট ঝামেলাহীনভাবে সময় কাটছে সবার। সানি তার পরিবারের ব্যবসা সামলাতে গিয়ে নিজের শখের পেশায় সময় কম দিতে পারছেন। বাড়ির সবার সাথে ভালো সময় কাটলেও রায়হান খানের অভিমান এখনও শক্তপোক্ত রয়েছে। সারাকেও সময় কম দিতে পারছে। এইগুলো জেদ সারা সানির ঘরে কাটায় সবসময়। পুরো ঘর এলোমেলো করে রাখে, আর সানি ধৈর্যশীল পুরুষের মতো সেগুলো দেখেও হজম করে নিতে হয়। সাফিয়ার আরোহীর সম্পর্ক এখন ভালো যাচ্ছে। আরোহী মুখ ফুটে কিছু না বলেও দুজনের খুনসুটিগুলো ভালোই চলছে। নিয়ম করে রাত 10টায় ফোন দিতে হয় আরোহীর। আরোহীর নীরবতা নিয়ে বেশ ভালোই রসিকতা করে সাফি। আর এই রসিকতা আরোহীর বেশ ভালো লাগে, যেন ভয়ানক অভ্যস্ত হয়ে পরিণত হয়ে গিয়েছে। প্রতিদিন ভার্সিটিতে নিয়ে যাওয়া নিয়ে আসা, ক্লাসে অমনোযোগী হলে টেবিলে হালকা টোকা দিয়ে আরোহীকে লজ্জা ফেলে দেওয়া, ভালোই সময় কাটছে তাদের। জোট ঝামেলাহীন এক নতুন সম্পর্কের খুনসুটি। সানিয়াস একটু সকালের দিকে তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়েছে। উদ্দেশ্য অফিসে যাওয়ার আগে একবার হসপিটালের দিকে নিয়ে ঘুরে আসবে। সানি ঘর থেকে বের হবে, সেই মুহূর্তে ফোন আসায় অপর প্রান্তের লোকের কথা শুনে সকালে না খেয়ে সানি দ্রুত গতিতে বেরিয়ে পড়ে বাসা থেকে। কারোর সাথে দেখা করার সুযোগ হয়ে ওঠেনি। সানি দ্রুত পায়ে হেঁটে চলে যায় স্পেশাল কেবিনের দিকে। হসপিটালের বাইরে অনেক রিপোর্টার দাঁড়িয়েছিল, সানিকে তারা প্রশ্ন করতে চেয়েছিল। আপাতত সানি পাশ কাটিয়ে চলে এসেছে। কেবিনের বাইরে অনেক সিকিউরিটি দাঁড়িয়ে। সানি কেবিনে প্রবেশ করতে নজরে পড়ে শিপন তাজওয়ান শিকদার বেডে শুয়ে আছে। হাতে ব্যান্ডেজ করা, ওই হাতে সেলাইন লাগানো। তার মাথার কাছে বসে রয়েছে শেফালি বেগম আর নাদিয়া। শেফালি বেগম শক্ত থাকলেও নাদিয়া মুখটা হয়ে চুপসে আছে। 13 বছর বয়সে যথেষ্ট বুঝবান হয়েছে, সবটাই বুঝে, তাই ভয় আতঙ্কটা বেশি। পাশের সোফায় সাইপ্রিয়া জন শিকদার বসে আছে। তার পাশে রেহানা বেগম। রেহানা বেগমের কোলে রেজা, বেঘর ঘুম। 4 বছর বয়স, এইটুকু বুঝ হয়েছে তার। তোহা চুপচাপ বসে আছে স্থির দৃষ্টিতে শিবন তাজওয়ান শিকদারের দিকে। পুরো কেবিন জুড়ে থমথমে নীরবতা। সানি প্রবেশ করে সালাম দিয়ে সবাইকে উদ্দেশ্য করে। তোহা একবার সানির দিকে তাকালো, আবার মুখ ফিরিয়ে নিয়ে দৃষ্টি রাখলো শিবন তাজওয়ান শিকদারের দিকে। সানি কণ্ঠ শুনে শিবন তাজওয়ান শিকদার চোখ মেলে তাকালেন। সাইব রেজওয়ান শিকদারের কোনো ভ্রুক্ষেপই নেই। সানি পাশ থেকে চেয়ার টেনে বসে পড়ল শিপন তাজওয়ান শিকদারের পাশে। সানি শিপন তাজওয়ান শিকদারের হাতের উপর হাত লাগলো। কেমন লাগছে এখন ছোট আব্বু? ঠিক আছে এখন, সানি বলল। কিভাবে, কখন ঘটলে এসব? জানোই তো, নতুন করে আবার নির্বাচন হবে, নতুন করে পার্টি তৈরি করা হবে। তার মিটিং ছিল ভোরের দিকে, গোপন মিটিং, তাই ভোরের দিকে ছিল। সেখান থেকে বেরিয়ে আর গুলিটা হাতে এসে লাগলো। কথার ভেতর ছিলাম, দেখতেও পারিনি। তবে কি আর হতে পারে মির্জাবার লোক ছাড়া। সানির চোখ জোড়া বন্ধ করে নিয়ে গাঢ় একটা শ্বাস ছাড়ল। সাইফ রেজওয়ান শিকদার সোফা থেকে উঠতে দাঁড়াতে দাঁড়াতে দাঁত চেপে বলে উঠল, এই হারামি বাচ্চাদের কলিজা কতখানি হয়েছে। আমি যদি না মাপি, আমার নামও সাইফ রেজওয়ান শিকদার নয়। সানি 2 হাত ভাঁজ করে কপালে হাত দিয়ে বসে রইল চুপচাপ। আপাতত মস্তিষ্কে তার কোনো কাজ করছে না, কোনো কথার জবাবও দিতে চাইছে না। এই মুহূর্তে এই অবস্থায় তর্ক বিতর্ক করার কোনো ইচ্ছে নেই তার। সাইফ রেজওয়ান শিকদারের হুঙ্কার কিছুটা কেঁপে উঠল নাদিয়া। তবে তোহার কোনো ভ্রুক্ষেপই নেই, এখন এসবে অভ্যস্ত সে। সাইফ রেজওয়ান শিকদার সানিকে উদ্দেশ্য করে বলে, ভেবেছি বারে বড় ছেলে শিকদার বারে শক্তি হবে। তোমাকে ফোন দিয়েছিলাম, বললাম বৈঠকে একটু এসেছিলে তুমি, মুখের উপর না করে দিলে। এখন কেন এসেছো? আটকালো না তোমার মা? নাকি তোমার মা দেখতে পাঠিয়েছে কেউ মরছে কিনা? সানি এবার তপ্ত শ্বাস ছেড়ে চোখ মেলে তাকালো। মস্তিষ্কে ঠান্ডা করার চেষ্টা করলো সানি স্বাভাবিকভাবে বলে উঠল, বড় আব্বু, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার মাকে টানবেন না। উনি কখনো বারণ করে না আপনাদের সাথে দেখা করতে। আর আমি মার সাফাই গাইতে চাই না। আমি এখন বোঝাতে বোঝাতে ক্লান্ত। সানি আবারও তপ্ত শ্বাস ছাড়লো, চোখ বন্ধ করে আবারও স্বাভাবিকভাবে বলে উঠল, আপনি নির্বাচনে দাঁড়ান, আমি আছি, কিন্তু আপনি তা করবেন না। আর একজনের ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন কেন? মির্জাবাড়ির নির্বাচন দাঁড়াতে দিবেন না? সেই পুরনো জেদ। আমি তো এই জায়গায় নিজের নাম জড়াবো না বড় আব্বু। আর কতদিন চলবে এই রক্তের খেলা বলুন? দেখছেন না ছোট আব্বুকে? সবটাই তোমার জন্য হয়েছে। কঠোর অভিযোগ নিয়ে কথাটুকু বলল সাইফ রেজওয়ান শিকদার। সানি কপাল কুঁচকে এলো, এবার বিস্মিত কণ্ঠে বলে উঠল, মানে? সাইফ রেজওয়ান শিকদার রাগে কণ্ঠে বলে উঠলেন, তোমার বাবা বেঁচে থাকলে মির্জা বাড়ির অস্তিত্ব থাকতো না, চোখ তুলে তাকানো সাহস পেত না। আর তুমি তার ছেলে হয়ে চুপ? তোমার শরীরে কি শিকদার বাড়ির রক্ত বইছে সানি? সানি এবার উঠে দাঁড়ালো, কিছু সময় স্থির দাঁড়িয়ে থাকলো, এরপর দৃষ্টি রাখলো সাইফ রেজওয়ান শিকদারের দিকে। বেশ শক্ত কণ্ঠে বলে উঠল সানি, আমি চাই না আমার মতো কেউ এতিম হোক। আমি চাই না আমার মৃত্যুর পর আমার সন্তানকে বলা হোক খুনির সন্তান। আমি চাই না আমার কর্মের জন্য আমার সন্তান লজ্জিত হোক। সাইফ রেজওয়ান শিকদার বেশ শক্ত কণ্ঠে বলে উঠল, তুমি আমার ভাইয়ের কর্ম নিয়ে লজ্জিত? অবশ্যই, আমার পুরো জীবন শেষ হয়ে গিয়েছে, এখন আগুনে পড়ছি আমি। বুঝেন আমাকে কেউ? আপনারা বুঝেন আমার প্রতিটা সময় কিভাবে যায়?
যখন আমার বাবার কর্মের জন্য নিজেকে আড়াল করে রাখতে হয়, বুঝেন আমার মাঝে কি যায়? বুঝবেন কি করে? আমার মতো আপনাদের তো 8 বছর বয়সে মাকে নিয়ে রাস্তায় নামতে হয়নি। একটা এতিম বাচ্চা করোনা দেখিয়ে থাকতে দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, 3 বেলা ভাত খেতে দিয়েছে, দেখে সেই করোনার দায় মেটাতে হয়নি। আমি মেটাচ্ছি, আমি বুঝি এর জ্বালা কেমন। আমার চোখের সামনে যখন কোনো পরিবারকে দেখি, বুঝেন আমার কতটা খারাপ লাগে। সানি বেশ উচ্চ সুরে কথাগুলো বলল। সানি এবার থামলো, কোমরে 2 হাত রেখে চোখ বন্ধ করে তপ্ত শ্বাস ছাড়ল কয়েকবার। চোখ জুড়ে ভয়ানক লাল। এই মুহূর্তে রেহানা বেগম, শেফালি বেগম মূর্তির নেই ঠায় বসে রয়েছে। নাদিয়া একটু পরপর হেঁচকি তুলছে। তবে তোহা বিস্মিত দৃষ্টিতে তাকালো সানির মুখের পানে। তার বাবার উপর কারো উচ্চস্বরে কথা বলার সাহস তো তোহা আজ অব্দি কাউকে দেখেনি। সাইফ রেজওয়ান শিকদার দ্বিগুণ রাগী কণ্ঠে বলে উঠলেন, তোমাকে কি আমরা স্নেহ করি না? এতিম কি আমরা 3 ভাই হইনি? নিজের চোখ বাবা রক্তাক্ত লাশ দেখেছি, দাফন দিয়েছি নিজের হাতে, বুঝছো তো তুমি? সানি সাইফ রেজওয়ানের শিকদারের চোখের দিকে দৃষ্টি রেখে শক্ত ভাষায় বলে উঠল, আর আমার সেই সৌভাগ্যটুকু হয়নি। 17 বছর পর কবর দেখেছি বাবার, আপনাদের এই রক্তারক্তি খেলার জন্য। আপনারা 3 ভাই বুঝলেন আমার মতো যন্ত্রণা ছাড়াও বুঝুক, আর আমি বুঝলাম আমার মতো আর কেউ এতিম না হোক। বেশ তফাৎ এতটুকু। আপনাদের মতো চিন্তাধারা যদি আমার থাকতো না, তবে সবার আগে মারতাম শিকদার বাড়ির সবাইকে, এরপর খান বাড়ি আর মির্জা বাড়ির কথা ছেড়েই দিলাম। কারণ আমার আর আমার মার সাথে নিজের লোকেরাই অন্যায় করেছে, পর লোককে কি ধরবো আমি? আজ এতিম বলে আপনি আমাকে এতগুলো কথা বলতে পারলেন, জোর খাটাতে পারলেন। আমার বাবা থাকলে পারতেন? ঠিক তো বললেন, আমার বাবা বেঁচে থাকলে মির্জা বাড়ি শেষ করে দিত, আমার বাবা বেঁচে থাকলে আমাকে আগলে রাখতো, স্নেহ করতে, এটা বললেন না। শুধু আপনি নন, যে যার মতো জোর খাটিয়ে যাচ্ছে আমি চুপচাপ শুনছি। কারণ আমার বাবা এই দুনিয়াতে আমাকে অসহায় করে রেখে গিয়েছে, করুণার পাত্র বানিয়ে গিয়েছে। আমি আমার সন্তানের এমন লাইফ দিব, নেভার। সাইফ রেজওয়ান শিকদার বেশ অবাক হলেন, কারণ সানি কখনো বড়দের সাথে উচ্চস্বরে কথা বলেনি, অথচ আজ চোখে চোখ রেখে কত বড় বড় কথা বলে ফেলল। সানি চোখ বন্ধ করে শ্বাস নিল কয়েকবার, ঘাড় ঘুরিয়ে নিজে শান্ত করার চেষ্টা করলো। সানি এবার ধীর কণ্ঠে বলে উঠল, কিছু মনে করবেন না বড় আব্বু আমার কথায়, রেজা তো ছোট, বড় আব্বু কিছু বোঝার বোধগম্য হয়নি। আপনি নাদিয়ার মুখের দিকে তাকান, কেমন শুকিয়ে আছে মুখটা, অনেক কিছু বলতে চাইছে কিন্তু মুখ ফুটে কিছু বলার সাহসও পাচ্ছে না। বাবা হারানো ভয় কতটা কষ্ট দিচ্ছে এই মেয়েটাকে, আমি সানি সেটা উপলব্ধি করতে পারছি। এই মেয়েটা মন খুলে ঘুরতেও পারে না, এই বয়সে বন্দি খাঁচায় পড়ে থাকে। এই যে তোহার দিকে তাকান, আমি তো এই মেয়েটাকে মন খুলে কখনো অব্দি হাসতেও দেখিনি, অথচ ওর মন খুলে হাসার বয়স। কখনো জিজ্ঞাসা করেছেন কি চাই? আপনি তো একদণ্ড বসে বড় আম্মুকেও সময় দেন না। আপনার অপূর্ণতা বিলাসিতা দিয়ে কাটাতে পারছে বড় আম্মু। আমি বুঝি না কিসের পিছনে ছুটছেন বড় আব্বু। না নিজে সুখী হতে পারলেন, না নিজের পরিবারকে সুখী করতে পারলেন। আমি এই জীবন কাউকে উপহার দিতে চাই না, এটা অভিশাপ বড় আব্বু। এই পাপ, অহংকার, ভালো জীবন চাই না আমি। যেখানে সবকিছু মাটির সাথে মিশে যাবে সেখানে কিসের জোর? বুকে এখনো গুলির দাগ আছে বড় আব্বু, আর 2 আঙ্গুল নিচে লাগলে স্পট ডেট। আমি তবুও মেনে নিয়েছি। এটা আমার দুর্বলতা না বড় আব্বু। পাপ ভয় পায়, কর্ম ভয় পায়। মানুষ মরে গেলেও তার কর্মের ফল স্থায়ী থাকে। যেমন আমি আমার বাবার কর্মের ফল ভোগ করছি, জেলখানায় বন্দি আমি, এর লাথি খাচ্ছি, ওর কথা শুনছি। নিজের চোখে নিজের স্বপ্ন ভেঙে যাচ্ছে, আমি তা দেখছি চুপচাপ। আপনি হয়তো বুঝবেন আমার কথা, কিন্তু সেই দিন সব শেষ হয়ে যাবে। সানির ব্যবহারে অবাক হলো সবাই, তবে সব থেকে বেশি অবাক হলো সাইফ রেজওয়ান শিকদার। মুহূর্তেই পরিবেশ পাল্টে গেল চারপাশে। সানি কেবিন থেকে বেরিয়ে আসার সময় একবার দরজার সামনে দাঁড়ালো, দৃষ্টির সামনের দিকে আবদ্ধ রেখে বলে উঠল, মির্জা বাড়ির মতো আপনারও সমান দোষী। প্রতিহিংসার খেলা একতরফা হয় না। আপনারা থামিয়ে দিন, ওদের রাস্তা থেকে সরে দাঁড়ান। যদি এরপরে ওরা চোখ তুলে তাকায়, কথা দিচ্ছি পরে হিসাব আমি মিটিয়ে নিব। চলবে, পরবর্তী পার্টও আপলোড দেওয়া হয়ে গেছে, তো সবাই দেখে নেবেন। লিংক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স, ফার্স্ট কমেন্ট এবং স্ক্রিনেও ভেসে উঠবে, সেখানেও ক্লিক করে দেখে নিতে পারেন। ধন্যবাদ।